নমস্কার, আমি সাবির। আর এই মুহূর্তে লাইভে আছি নিউজ রেনেসাঁ বাংলা থেকে। আজকের ক্যাপশন কোন পথে বাংলাদেশ। আপনারা সকলে জানেন বিগত 1 মাস ধরে বাংলাদেশে যে নৈরাজ্য, অরাজকতা, ছাত্র আন্দোলন একের পর এক টাইমলাইনে আপনারা সকলেই অবগত আছেন বিষয়টা। এবং সবথেকে ঐতিহাসিক পালাবদল যেটা হলো গত 2 দিন আগে 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ করলেন, দেশ ছেড়ে পালালেন। এবং তারপরে যে পরিস্থিতি আমরা দেখছি, আমরা যেটা ভেবেছিলাম যে দেশে হয়তো শান্তি ফিরবে, বাংলাদেশ নতুন একটা পথ দেখাবে, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা সম্পূর্ণ আশাহত হচ্ছি না। এখনো সম্ভাবনা রয়েছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু যে হত্যাযজ্ঞ, যে ধ্বংসলীলা চলছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, বাংলাদেশের স্রষ্টা যিনি, তাকে এভাবে অপমান করা, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা, এই নিয়ে যদিও আমরা কোনো ভিডিওর সত্যতা যাচাই করিনি, সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা দেখছি সেটাই আমাদের কানে আসছে। সংখ্যালঘু সম্প্রদায়, অর্থাৎ ওই দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় যারা, তাদের উপর একটা আক্রমণের খবর আসছে। সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার তথ্যের উপর ভিত্তি করে আমরা বলছি আপনাদেরকে। সুতরাং এ বিষয়ে দায় কিন্তু আমাদের চ্যানেলের নয়। তো যাই হোক, আমি আলোচনায় যাব সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন প্যানেলে দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং পুরুষ দের অধিকার নিয়ে লড়াই করার পুরুষতান্ত্রিক বঙ্গীয় মোর্চা, তাদের সমাজতান্ত্রিক বঙ্গীয় মোর্চার 2 কর্ণধার, একজন উত্তরণ পাঠক মহাশয়, নমস্কার। এবং আরেকজন আছেন সমৃদ্ধ দেব মহাশয়। দুজনকে স্বাগত জানাই আমাদের প্যানেলে আজকে। আমি প্রথমে একটু সমৃদ্ধদার কাছ থেকে সমৃদ্ধ হব বিষয়টা নিয়ে, যে কি ভাবছেন, যে কতটা আশার আলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ কিভাবে সম্ভব। উত্তরণদার কাছে উত্তরণ নিয়ে আসবো, তার আগে সমৃদ্ধদার কাছ থেকে একটু সমৃদ্ধ হই আমরা। হ্যাঁ, নমস্কার, আমি সমৃদ্ধ দেব, আইনজীবী, সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য কার্যকরী সভাপতি। আজকে বাংলাদেশে আমরা বর্তমান যা পরিস্থিতি দেখছি, সেটাকে পরিস্থিতি না বলে এটাকে নৈরাজ্য বলা চলে, যেখানে কোনো আইনের শাসন নেই। একটি আন্দোলন, যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কারের নামে আন্দোলন হলো, পুলিশ আন্দোলনের উপরে গুলি চালালো, ছাত্ররা শহীদ হলো, এই অবধি ঠিক আছে, আন্দোলনের দিকটা এই অবধি স্পষ্ট। তারপরে সুপ্রিম কোর্ট ডিসিশন দিল যে কোটা সংরক্ষণ যেটা আছে সেটা প্রায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বাতিল হয়ে গেল। 5% তা সত্ত্বেও আন্দোলন কমল না। আন্দোলনের মূল দাবি, আন্দোলনের যে স্রোতে আন্দোলন চলছিল, কোটা সংস্কার থেকে আন্দোলন চলে গেল রাষ্ট্র সংস্কার আন্দোলনে। ওরা সরাসরি চাইল শেখ হাসিনার পদত্যাগ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ। যথারীতি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এবং বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন। কিন্তু তারপরে আজও আন্দোলন থামেনি। আন্দোলনের নামে যেটা চলছে সেটাকে আন্দোলন বলা চলে না, সেটা হচ্ছে লুটপাট। গণভবনে ঢুকে লুটপাট, শেখ হাসিনার অন্তর্বাস, শাড়ি, এইসব মাথায় নিয়ে উল্লাস, এক নারকীয় উল্লাস। আজকে অনেক জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া এবং অনেক দিক থেকে আমরা টিভি নিউজ রিপোর্ট, এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। খুবই লজ্জাজনক এই ব্যাপারটা। বক্তব্যের মধ্যে এই জায়গাটা খুব পরিষ্কার করে দিই আমি, সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা আমাদের সংগঠন পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুরা আক্রান্ত হলে সেটার ধিক্কার জানায়। সেটা আমেরিকায় সাদা কালোর লড়াই হতে পারে, সেটা ভারতবর্ষে হিন্দু মুসলিম লড়াই হতে পারে, যে কোনো জায়গায় সংখ্যালঘুরা আক্রান্ত হলে সেইটা খুবই নক্কারজনক ব্যাপার। একটা সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে, একটা সুষ্ঠু গণতন্ত্রীয় রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুরা আক্রান্ত হবে, সেটা কখনোই কাম্য নয়। সংখ্যালঘুরা যেমন আক্রান্ত হচ্ছে, সংখ্যাগুরুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, বাড়িতে লুটপাট চালানো হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে। এর সাথে সাথে আমরা যদি দেখি, বাংলাদেশের সহ প্রযোজক, ওনারা ফিল্ম লাইনের সাথে যুক্ত ছিলেন, সেলিম খান ও শান্তি খান, তারা কিন্তু জাতিতে হিন্দু ছিল না, তারা জাতিতে মুসলিম ছিল। তাদেরকে বাজারের মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সংখ্যালঘু সংখ্যাগুরু মাজার উপরেই ওরা মাজার গুলোকেও মাজার গুলো যেটা মুসলিম সম্প্রদায়ের যেটা উপাসনালয়, অনেক একটা শ্রেণীর আছে যারা মাজার ফকিরি মত, এই যে মানে অন্য ধারার মানে ইসলাম যেটা, সেখানেও কিন্তু মাজারে ভাঙচুর চলেছে, সেটাতেও কিন্তু প্রতিক্রিয়াশীলরা যথেষ্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো করছে কারা? ছাত্ররা একটা অংশ, আবার তারা মন্দির পাহারা দিচ্ছেন, আমরা দেখছি একটা শ্রেণীর মানুষ, তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা পাহারা দিচ্ছেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলছেন। তা সত্ত্বেও এই যে লুটতরাজ ভাঙচুর চলছে, কাদের প্ররোচনায়, কাদের ইশারায়, সেটা একটু কি কিছু বুঝতে পরিষ্কার পারছেন একটা আপনি? জিনিস বোঝা যাচ্ছে এখান থেকে, আমাদের আজকে বাংলাদেশে আমরা আমাদের এই সোনার বাংলাকে আমরা যেভাবে জ্বলতে দেখছি, এই প্ররোচনাটা সম্পূর্ণ একটি জামাতি ইসলামী প্ররোচনা, যাদের মূল উদ্দেশ্য বাংলাদেশকে একটি মৌলবাদী, শুধু মৌলবাদী বলা চলে না, কট্টর মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা, যেই রাষ্ট্রের মধ্যে শুধু যারা উগ্র মৌলবাদ চিন্তাধারা ছাড়া অন্যান্য মানুষেরা থাকতে পারবে না। এই কারণে আমি ব্যাপারটা বলছি। কয়েকদিন আগে খবর একটা পাওয়া গেছে এবং ফেসবুকে কিছু ভিডিও পাওয়া গেছে, যেখানে এই প্রো ইসলামিক লিডার গুলো, প্রো ইসলামিক আন্দোলনকারীরা যারা মুভমেন্ট করছে, তাদের স্লোগান দিচ্ছে, তারা তারা স্লোগানে বলছে, বাংলা নয় আফগান, আমরা বাঙালি নই, আমরা তালিবান। বার্তাটা খুব স্পষ্ট, এবং যদি আরো খতিয়ে দেখা হয় ব্যাপারগুলো, আশা করছি আগামী দিনে ব্যাপার বিষয়গুলো নিউজ রিপোর্টাররা এবং অন্যান্য মিডিয়ারা আরো খতিয়ে দেখবে। হয়তো এর মধ্যে আন্তর্জাতিক কিছু প্ররোচনা আছে, হয়তো এর মধ্যে চীন, পাকিস্তান, আইএসআইএস এর প্ররোচনা থাকলেও থাকতে পারে। কারণ একটা ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে, ছাত্রদের শহীদদেরকে কাজে লাগিয়ে একটি ইসলামিক আন্দোলন সৃষ্টি করা, এবং সেটা এমন কট্টরপন্থী সৃষ্টি করা যে অন্য ধর্মের লোকেদেরকে আমরা বাংলাদেশে বসবাসই করতে দেব না, এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক এবং এটা খুবই নক্কারজনক ঘটনা। একদমই। আবারও আসবো সমঝোতার কাছে, তার আগে আমি একটু উত্তরান্দার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো, যে এই যে ঘটনা, এর প্রভাব আমাদের এই বাংলায়, মানে এবার বাংলায় পশ্চিমবঙ্গে কতটা, তথা মানে প্রচুর পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের অন্যান্য নর্থ ইস্টের যে স্টেট গুলো আছে, অলরেডি ত্রিপুরা বা বিভিন্ন জায়গায়, আসামে, এই সমস্ত জায়গায় শুরু হয়ে গেছে যে এক শ্রেণীর মানুষ, তারা ভিটে বাড়ি ছেড়ে তারা কিন্তু সীমান্ত পারে দাঁড়িয়ে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কুচবিহারে একটু আগে খবরে দেখছিলাম যে কুচবিহারের সীমান্তে কয়েক হাজার পরিবার তারা গৃহহারা হয়ে সেখানে দাঁড়িয়ে আছেন, বিএসএফ তাদেরকে আটকে রেখেছে। তো এই যে বিষয়গুলো দেখছি, তাতে আমাদের ভারতবর্ষে বা পশ্চিম বাংলায় কি প্রভাব পড়বে বলে মনে করেন আপনি, উত্তরণদা? প্রথমেই বলতে পারি প্রভাব তো অবশ্যই পড়বে। এক নম্বর, আমাদের মানে এই বাংলায় যে আমরা যারা মানে এক নম্বর যারা এমনিতেই মানে জনসংখ্যা এত বেশি, এবার এবার ব্যাপারটা হচ্ছে যারা এখন ওপার বাংলা থেকে যারা বিতাড়িত হয়ে এখানে আসবে, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে কি হবে, একটা রাজনৈতিক বলতে গেলে প্রচুর পরিমাণে একটা বলতে গেলে ডামাডোল তৈরি হবে। এবং এক্ষেত্রে তাদের মধ্যে যে, এবং যারা হয়তো মানে হিন্দু ধর্মের মানুষ হতে পারে, তারা এমন হয়তো ওখানকার একটা মানে অন্য ধর্মের মানুষের কাছ থেকে মানে একটা আঘাত পেয়েছে, সেখান থেকে আসতে চাইছে, তারা পশ্চিমবঙ্গে এসে আমাদের পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা রয়েছে সেটা কিন্তু বড় ধরনের প্রভাব পড়বে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে আমরা কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই এই মানসিকতা নিয়ে এখনো চলি। এবং দেখতে পাবেন যে আমরা একটা এমন দেশে বাস করি, আমরা ভারতবর্ষী, এবং আমরা এই মানসিকতা দিয়ে চলি যে আমরা যেমন সংখ্যালঘু, মানে সংখ্যালঘুদেরকে যেমন আমরা ভাইয়ের মতো শ্রদ্ধা করি, ভাইয়ের মতো বুকে আগলে রাখি, তেমনি আমরা কিন্তু ভারতবর্ষে কোনো রকম কোনো মানে বলতে গেলে কোনো অরাজকতা তৈরি হলে তার প্রতিবাদ করি। কারণ এটা আমাদের গণতান্ত্রিক, কারণ এটা আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি। কিন্তু তারা যখন আজকে এপার বাংলায় আসবে, তাদের মধ্যে একটা প্রচন্ড পরিমাণে মুসলিম বিদ্বেষ তৈরি হবে। এবং এই মুসলিম বিদ্বেষ কিন্তু তারা এই বলতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি যা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তার উপর কিন্তু সেটা সেই প্রভাবটা তারা কিন্তু মানে বলতে গেলে স্প্রেড করবে। এবং সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর রকম একটা মুসলিম বিদ্বেষ তৈরি হবে, যার একটা বিশেষ করে বলতে গেলে যার সম্পূর্ণ ফল একটা
লাভের গুড় খাবে একটা বিশেষ রাজনৈতিক দল, আমি নাম করছি না কোনো রাজনৈতিক দল, এটা না, এটা হচ্ছে কিন্তু বড় ব্যাপার। কিন্তু মানে আমরা ভূপেন হাজারিকার কণ্ঠে যদি বলি মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না, পেতে পারে না? তো অবশ্যই। একজন মানুষ হিসাবে, মানে হিন্দু মুসলিম প্রসঙ্গ বাইরে গিয়ে একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কি তাদেরকে পুরো বঞ্চিত করতে পারি? তাদেরকে হটিয়ে দিয়ে তাদেরকে একেবারেই না, লাঞ্ছিত বঞ্চিত মানে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? আমরা দেখেছি রোহিঙ্গারা যখন আমাদের দেশে এসেছিলেন তাদেরকে অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন, এবং আমাদের সিএ বা এই সমস্ত আইনে আপনারা নিশ্চয়ই জানেন, ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় তারা যদি নির্যাতিত হয় ভারতের বাইরে, বাংলাদেশ, পাকিস্তানে বা অন্যান্য শ্রীলঙ্কায়, আফগানিস্তানে যদি নির্যাতিত হয়, তাদেরকে শেল্টার দেওয়ার একটা প্রভিশন সেখানে ভারত সরকার রেখেছে। তো সেই দিক দিয়ে, দৃষ্টিকোণ দিয়ে যদি দেখি, তাহলে কি তাদের প্রতি একটু সহনশীল হওয়া যায় না বিষয়টা নিয়ে? হ্যাঁ, অবশ্যই সহনশীলতা আমাদের হওয়া অবশ্যই, কারণ আমরা সহনশীলতার মধ্যেই আমরা বাস করি, এবং হুম, সহনশীলতা আমাদের ধর্ম। এবং অবশ্যই যারা আজকে বিতাড়িত হয়ে এখানে আসবে তাদেরকে এখানে আশ্রয় আমাদের দেওয়া কর্তব্য, এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করা আমাদের কর্তব্য, এবং আমাদের বলতে গেলে আমাদের সরকারের কর্তব্য, ভারত সরকারের কর্তব্য, এবং হুম। অবশ্যই এই পশ্চিমবঙ্গের সরকারের কর্তব্য। এবং যদি ত্রিপুরার মধ্যে, মানে বাংলাদেশের বর্ডার তো ত্রিপুরার মধ্যেও থাকে আর কি, আসামের মধ্যে কিছু আছে, আসাম, সেখানে সেগুলো তাহলে ত্রিপুরা সরকারের কর্তব্য আছে, আসাম মেঘালয়। সরকারের কর্তব্য আছে, থাকবে ওগুলো। হুম, একদমই। শেখ হাসিনা এই মুহূর্তে ভারতবর্ষে আছেন, দিল্লিতে আছেন, এবং সূত্রের খবর আমরা যেটা জানতে পেরেছি, উনি লন্ডনে যেতে চেয়েছিলেন, কিন্তু লন্ডনের যে সরকার তারা কিন্তু ব্রিটিশ মানে ইউকে গভর্নমেন্ট তারা নিতে চায়নি হাসিনাকে। অ্যাকচুয়ালি প্রত্যাখ্যান করছে বিশ্বের সব দেশই মোটামুটি, আমেরিকা থেকে শুরু করে ইউকে বা অন্যান্য দেশ, আর মিডল ইস্টের দেশে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, আহ, যেতে পারবেনও না তিনি। তো ভারতবর্ষে এখন অবস্থান করছেন। সেই দিক দিয়ে ভারত কূটনৈতিক ভাবে কি এটা সঠিক মানে বলে মনে হয় আপনার? যে যেহেতু তারা বাংলাদেশ প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে একরকম বাধ্য, মানে রাখতে হবে। প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে, তারপরে বাণিজ্য, এই সমস্ত গুলো থাকে। হয়তো ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল নয়, তবুও তো একটা সম্পর্ক বজায় রাখতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যদি হাসিনাকে শেল্টার দেয় ইন্ডিয়া গভর্নমেন্ট, তাহলে কি এই মৈত্রী বন্ধন নিয়ে কোনো চিট ধরতে পারে বলে মনে করেন? আমার মনে হয় সেটা তো মানে বেসিক্যালি দেখুন, মৈত্রী বন্ধনের কথা বলছেন, আমি হুম, হাসিনা যে আজকে অসহায় অবস্থায় আমাদের ভারতবর্ষে এসেছেন, অবশ্যই ওনাকে শেল্টার দেওয়া উচিত, এবং এটা হুম, আমাদের কর্তব্য। একজন দুস্থ মানুষকে, একজন মানে হুম, একজন অসহায় মানুষকে আমরা তাকে আশ্রয় দেবো না? তাহলে আমরা কিসের মনুষ্যত্ব তাহলে? কিন্তু হুম, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থা বর্তমানে চলছে, যে ওদের, হুম। আপনি দেখতে পাবেন যে কিছুদিন আগে দেখেছেন এমন ওখানে স্লোগান চলছে, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো বাংলা তাড়াতাড়ি, ছাড়া এই চাই। কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ। মানে একটা ভয়ঙ্কর রকম ভারত বিদ্বেষী কাজ করছে, ভারত বিদ্বেষীরা কাজ হুম, করছে বাংলাদেশের জনগণের মধ্যে। এবং আপনি যে প্রথমের দিকে বলেছিলেন যে ছাত্র সমাজ, আচ্ছা ছাত্র সমাজ হুম, ওটা ছিল কোটা সংস্কার আন্দোলন, সেটা আজকে হুম, কোটা সংস্কার আন্দোলনটা হিং তিং ছট হয়ে কি করে সরকার বিরোধী আন্দোলনে শুরু হলো? আর সবচাইতে বড় কথা, যে যে ব্যক্তি বাংলাদেশকে স্বাধীন করলেন রক্ত জল করে, পরিশ্রম করে, এবং বলতে গেলে নিজের আত্মত্যাগ করলেন, হুম, শ্রদ্ধেয় মুজিবুর রহমান, তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। তার হুম, মূর্তির উপর এমনকি অশ্লীল ভাবে তার মূর্তিতে দেখেছি, তার মূর্তির উপর মানে বলতে গেলে তাকে থুতু ছেড়াচ্ছে, তার মূর্তিতে জুতোর মালা পরাচ্ছে। এগুলো কি হুম, এরা এরা আদৌ কি মনে হয় আপনার ছাত্র? আমার তো মনে হয় না। এর হুম, মধ্যে অন্য কোনো অভিসন্ধি এদের মধ্যে ছিল। এই কোটা সংস্কার আন্দোলনটা একটা আসল ব্যাপারটা নয়, এর ভেতরে অন্য কোনো ব্যাপার ছিল। বিদেশি হতে পারে, কোনো বিদেশি মদত হতে পারে, পাকিস্তানের মদত আছে, হতে পারে চীনের মদত হতে পারে, সব রকমই হতে পারে, কিন্তু সবই এগুলো অনুমান। কিন্তু নিশ্চয়ই কিছু একটা আছে, নাহলে হুম। শুধু একজন কোটা সংস্কার কমেন্ট আন্দোলন থেকে। হ্যাঁ, কমেন্ট এসছে একটা, হিন্দুদের বাড়িতে অত্যাচার, মন্দির ভাঙা, তাদের বাড়ি ভাঙা, স্বাধীন পূর্ব পাকিস্তান, মানে ব্যঙ্গ করেই একে পাকিস্তানের সঙ্গে তুলনা করা হচ্ছে। একসময় পাকিস্তান ছিল, আমরা সকলে জানি সেটা বিষয়টা। তো সেই দিনটা কি ফিরে আসছে? মানে তাদের মানে এটা একটা প্রশ্ন চিহ্ন একজনের কমেন্টে। অবশ্যই বলতে গেলে অত্যন্ত মানে দুঃখের ঘটনা, যে এই যে হাসিনা বলতে গেলে যখন মানে ওখান থেকে বলতে গেলে মানে মানে পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে, পরশু দিনের ঘটনা।
তারপর থেকে একের পর এক হিন্দু বাড়িতে আক্রান্ত হয়েছে, একের পর এক সাতক্ষীরার দুর্গা মন্দির ভাঙচুর হয়েছে। তারপর কি বলে, একের পর এক আমার কাছে লিস্ট গুলো আছে, দেখাচ্ছি, আমি দেখি। আমি বলছি আপনাকে, মানে সাতক্ষীরার মন্দির ভাঙচুর হয়েছে, তারপর হচ্ছে কি বলে খুলনায় ইস্কনের মন্দির ভাঙচুর হয়েছে, সাতক্ষীরা রাজপ্রাসাদ পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপর পোড়ানো হয়েছে। বলতে গেলে একের পর এক মানে হিন্দু বাড়িতে তো মানে খুলনাতে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে। এবং বিশেষ হতে পারে তারা হয়তো কেউ আওয়ামী লীগ কর্মী ছিলেন, তারা কেউ হয়তো তারা শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, এবং তাদের সম্পূর্ণরূপে বাড়ি, এমন উনি বলছেন, একজন ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে কালকে বলছিলেন যে বাড়িতে জল খাওয়ার পাত্রটা পর্যন্ত ভেঙে দিয়েছে তারা, ফ্রিজ টিভি তো ভেঙে দিয়েছে, সবকিছু বড় কথা, রক্ত জল করেতে তারা। তার বাবা যে একজন স্কুল টিচার ছিলেন, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার মানে সম্পত্তি সম্পূর্ণ ভাঙচুর হয়েছে, এবং তার বাড়ির ফ্রিজ টিভি থেকে শুরু করে যাবতীয় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং তার এমনকি বাড়ির জল খাবার পত্রটাকে ভেঙে দেওয়া হয়েছে, বাড়িতে তার এভরিথিং কিচ্ছু সমস্ত কিছু ড্যামেজ করে দেওয়া হয়েছে। কি আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছে, এই জিনিসগুলো চলছে এখন। সত্যি মানে চিন্তার বিষয়। এখন এখান থেকে কিভাবে মানে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা একটা অবশ্যই আমরা যারা এপার বাংলায় রয়েছে তারা। আরো একটা দুঃখের বিষয়, আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, আজকে বাংলাদেশ, আজকে আমার কমেন্টে, আমার আজকে একটি কমেন্টে, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি ভাঙা নিয়ে আমি একটি কমেন্ট করে, আমি একটা পোস্ট করেছিলাম, বুঝতে পারছেন? আমার নির্মল বেলা স্যার আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হতে পেরেছেন, যদি ওনার মাইকে আমি মানে দেখতে পাচ্ছি না, ছবি দেখতে পাচ্ছি না ক্যামেরায়, কিন্তু অডিওটা মনে হয় শোনা যেতে পারে। নির্মল স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ক্যামেরাটা কোনোভাবে অ্যালাউ করেননি, যার জন্য ছবি দেখা যাচ্ছে না, কিন্তু আপনার অডিও আসছে। আপনি চাইলে বক্তব্য রাখতে পারেন। আপনি যে বিষয়ে আমরা কথা বলছি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এই মুহূর্তে আপনার চিন্তা ভাবনা আমরা একটু শুনতে চাইছি। আসলে বর্তমান যে পরিস্থিতি, সেটা অনেকটাই উদ্বেগের কারণ ভারতের ক্ষেত্রেও। মানে একদম ভারতের বগলের মধ্যে বিস্ফোরার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মৌলবাদ যদি কোনো কারণে ভারতবর্ষে স্প্রেড করে, সেটা হতে পারে ইসলামিক মৌলবাদ অথবা হিন্দু মৌলবাদ। এটা কিন্তু ভারতের ক্ষেত্রে খুবই উদ্বেগের কারণ। মানে একটা মৌলবাদ থেকে আরেকটা মৌলবাদ তো উজ্জীবিত হয়, তো সেক্ষেত্রে একটা উদ্বেগের কারণ। আর আমরা চাই না এই একবিংশ শতাব্দীতে এরকম একটা জায়গা তৈরি হোক, মানে ধর্মের ভিত্তিতে একটা রাজনৈতিক গতি প্রকৃতি এগিয়ে যাক, এটা কখনোই কাম্য নয়। আধুনিক বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে রামায়ণ নির্ভর একটা শাসন ব্যবস্থা যেমন ক্ষতিকারক, তেমনি একটি শরীয়ত আইনের মধ্য দিয়েও যদি একটি দেশ পরিচালিত হয়, সেটা কখনোই কাম্য নয়। সবচেয়ে একটা বড় জিনিস স্যার আমাকে যেটা ভাবাচ্ছে, দেখছি, আমি একজন সংস্কৃতি প্রেমী মানুষ হিসেবে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা বা এই জাতীয় যে ভাস্কর্য গুলো, ওখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ভাস্কর্য গুলো আছে সেগুলোকে ভাঙা, মূর্তি ভাঙা, এইগুলোকে কিভাবে দেখছেন আপনি? এইগুলো কিছুটা বলবো কি, আবার পিছিয়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হওয়া। মানে আমরা যেন যতটা এগিয়েছি ঠিক ততটাই আবার পিছিয়ে যেতে চাইছি। এটা কতটা এই আধুনিক বিশ্বে আগামী প্রজন্মের কাছে কতটা ভালো বার্তা বয়ে নিয়ে যাবে, সেটা সংশয় আছে। মানে আপনি কতটা আশাবাদী, মানে বাংলাদেশ কি এই জায়গা থেকে উত্তরিত হবে? এবং বাংলাদেশ বারবারই কিন্তু উত্তরিত হয়েছে, এরকম ক্রিটিক্যাল পজিশন থেকে বারবারই পথ দেখিয়েছে। আমরা জানি সেই 52 ভাষা আন্দোলন, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, সেখান থেকে আজকে তারা দ্বিতীয় বিজয় দিবস বলছে। আদৌ কি এটা দ্বিতীয় বিজয় দিবস নাকি পরাজয় দিবস? আপনি কি বলবেন? এটা সত্যি কথা বলতে গিয়ে এটা ব্যক্তি নির্ভর, কার কেমন চিন্তা ভাবনা সেই জায়গা থেকে ওরা বলছে। কিন্তু যদি আম জনতা এবং প্রগতিশীল এই বিশ্বের নিরিখে দেখা যায়, তাহলে অবশ্যই পিছিয়ে যাওয়া, এ বিকল্প কিছু হতে পারে না। একদম স্যার, সঙ্গে থাকুন, আবারও আসবো আপনার কাছে। আমি একটু সমৃদ্ধতাকে আবারও অনস্ক্রিন মানে আনছি, সুযোগ দেব। সমৃদ্ধ দেব রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট আইনজীবী এবং
সমাজতান্ত্রিক বঙ্গী পুরুষ মোর্চার একজন কর্ণধার। সমৃদ্ধদা, মানে এই মুহূর্তে অনেক অনেকগুলো জিনিসই মানে মাথায় আসছে। মানে আমাদের দেশ বাংলাদেশ দুটো দেশই মানে যেহেতু পাশাপাশি, দুটো দেশেরই আভ্যন্তরীণ সম্পর্ক। এবার ডক্টর ইউনূস যিনি ক্ষমতায় মানে নিরাপত্তা মানে সরি ওটা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, ডক্টর ইউনূস একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেল জয়ী। তো সেটা কি মনে হয়, এটা কি আদৌ কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের অর্থনীতি বা রাজনীতিতে, সমাজনীতিতে? পজিটিভ নাকি ইম্প্যাক্ট তিনি ফেলবে কি হাতের পুতুল হয়ে থেকে যাবেন? নাকি তিনি হাতের পুতুল হয়ে থেকে যাবেন? ইম্প্যাক্ট ফেলবে এইটা তো মানে সময় ছাড়া কি আগে কি রেজাল্ট হবে সেগুলো ছাড়া বোঝা যাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে হুম, মোহাম্মদ ইউনূস তো শুধুমাত্র একজন ব্যক্তি নন, হুম, উনি থাকবেন এবং উনি পরিচালিত হবেন হুম, অন্যান্য রাষ্ট্রের নেতাদের দ্বারা। দলে আরো লোক থাকবে। হুম, এবার তারা যদি সেরকমই জামাতি, ইসলামী, মৌলবাদী কট্টর চিন্তাধারা রেখে দেয়, তাহলে তো মোহাম্মদ ইউনূস হাতে পুতুল হয়েই থাকবে। আর আজকে যেরকম পরিবেশ, যেরকম বাংলাদেশের পরিস্থিতি, আপনি তখন একটা কথা বললেন ভারত বাংলাদেশ বন্ধুত্বের ব্যাপারে, পুনরায় হুম, স্থাপনের ব্যাপারে। হুম। আমার মনে হয় না, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার মনে হয় না যে ইসলামিক কান্ট্রি হয়ে যদি বাংলাদেশ ঘোষিত হয়ে যায়, যদি না, অলরেডি বাংলাদেশ, আছে তো, বাংলাদেশ অলরেডি ইসলামিক কান্ট্রি হিসেবেই ঘোষিত ছিল মানে হ্যাঁ এতদিনও। হ্যাঁ, হ্যাঁ। এবার সেরকম ইসলামটা কট্টরবাদী ইসলাম এমন ছিল না যে ইসলামে হুম, মানে সংখ্যালঘু হাঁটা শুধুমাত্র একটা চিন্তাধারার লোক থাকতে পারবে, হুম, মূর্তি থাকবে না কিছু, ঠিক আছে, হুম, এগুলো হচ্ছে কট্টরপন্থী ইসলামের চিন্তাধারা। হুম, এরকম হুম, যদি চিন্তাধারার লোকেরা যদি রাষ্ট্র গঠন করা শুরু করে, তাহলে আমার হুম। মনে হয় না আগামী দিনে কোনো বন্ধুত্ব থাকবে বলে, এবং এর প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে। একটা একটা এর চুক্তি প্রভাব, মানে সম্প্রতি যেটা নিয়ে একটা মানে ইস্যু ছিল এই আন্দোলনের, ওটা আন্দোলনের পাশাপাশি আরেকটা ইস্যু ছিল, যেটা হচ্ছে ভারতকে কোনোভাবে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট করতে দেওয়া যাবে না। পদ্মা সেতুর উপর দিয়ে রেল লাইন, ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় যে কমিউনিকেশনের জন্য ভারত বাংলাদেশ চুক্তি হয়েছে, যে পদ্মা সেতুর উপর দিয়ে রেল লাইন যাবে পাশ দিয়ে, তো সেইটার কিন্তু ব্যাপক বিরোধী বাংলাদেশ একটা অংশ, এবং তারা মনে করছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকিপূর্ণ হবে, এবং এইটাকে কেউই ভালোভাবে দিচ্ছে না। ভারতের আগ্রাসন এর ভয় পাচ্ছে যে ভারতের দ্বারা আহ, বাংলাদেশের মানে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাহত হবে, এবং একটা কি বলা যায় এটাকে, করদ রাজ্য হিসাবে মানে সেরকম জায়গায় পর্যবসিত হবে বলে কিন্তু একটা শ্রেণীর মানুষ প্রচারণা চালিয়েছিলেন, এবং তারা সফল হয়েছেন। তো সেই দিকটা কিভাবে দেখছেন? এটা আদৌ মানে একটা বাস্তবায়িত হবে না এটা? যারা চালিয়েছিল, হ্যাঁ বিষয়টা ঠিকই বলেছেন, একটা শ্রেণীর মানুষ যারা চালিয়েছিল, তো সেটা তো ছাত্র আন্দোলনের বিষয় হতে পারে না, না। ছাত্রদের থিঙ্ক আউটের তো ব্যাপার হতে পারে না। ছাত্রদের থিঙ্কিং এর ব্যাপারটা ছিল কোটার সংরক্ষণ নিয়ে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলনটাই পারভার্টেড হওয়া শুরু হলো, যত দিন গেল তত পারভার্টেড হওয়া শুরু হলো। আজকে ওরা হুম, যারা এই বিষয়টা বলছে, যারা একাংশ এই বিষয়টা তুলেছে আন্দোলনের, হুম, এই চুক্তির ফলে ভারত বাংলাদেশের চুক্তির পরে বাংলাদেশের আদেও কি কোনো ক্ষতি হয়েছে? আমরা তো ক্ষতি দেখতে পাইনি, আমরা তো গ্রোথ দেখতে পেয়েছি। হুম, তাহলে প্রশ্ন আসে, এই দাবিটা করলো কারা? আমাদেরকে যদি আমরা দেখি ভালো করে, এই দাবিটা করেছে বাংলাদেশের তখনকার বিরোধী দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতি ইসলাম অফ বাংলাদেশ। হুম, স্বাভাবিকভাবে তাদের মৌলবাদকে প্রচার করতে গেলে, উগ্র মৌলবাদের যদি প্রচার করতে হয়, তাহলে তো ভারতবর্ষের ঢোকাটা বাংলাদেশের ভেতরে, ভারতবর্ষের লোকেদের, ভারতবর্ষের যারা যারা রাষ্ট্র নেতারা আছে তাদের আসা যাওয়া, এইগুলোকে তো আটকাতে হবে। কারণ ভারতবর্ষের হুম। মানুষের তো প্রগতিশীল চিন্তা ভাবনা, প্রগতিশীলতাকে যদি না আটকানো যায়, তাহলে এরকম উগ্র মৌলবাদ তো ওরা প্রচার করতে পারবে না। এটাই হচ্ছে এটা কারণ। ধন্যবাদ সৌমেন দা। আমি আবার একটু নির্মল স্যারের কাছ থেকে একটা বিষয় শুনে নেব, ওনার একটু বক্তব্য। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ।
বলছি মানে এই মুহূর্তে আমাদের এই পরিস্থিতিতে ভারতবাসী বা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের মানে কি করণীয় সেই বার্তাটা যদি আপনি দেন, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে কতটা আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত, এবং এই বাংলাদেশের পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে কারা রাজনৈতিকভাবে রুটি সেকতে পারে বলে আপনি মনে করেন, যে সেই বিষয়টা যদি একটু বলেন। সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা নেওয়া ইতিহাস থেকে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি আফগানিস্তান কি একটা পরিস্থিতি, তারা কোন অবস্থায় আছে। পাকিস্তান একই সঙ্গে স্বাধীন হলো ভারতবর্ষের সঙ্গে, তারা মৌলবাদকে মানে এখনো পর্যন্ত নির্মূল করতে যে পরিমাণ পরিশ্রম করেছে, যে পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং করে চলেছে, এবং কিছু শ্রেণীর মৌলবাদকে প্রশ্রয় দিতে গিয়ে যে অবস্থায় পড়েছে, সেটা আমাদের এখানকার রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন, যারা রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদেরও যেমন ভাবা উচিত, আম জনতারও ভাবা উচিত। মৌলবাদ যেন কোনো অবস্থাতেই আমাদের ওপর আধিপত্য বিস্তার না করতে পারে। যে কোনো মৌলবাদকেই একদম তৃণমূলের স্তরেই যেন সেটাকে বিনাশ করা যায়। তাহলে প্রগতিশীল একটা জাতি হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো। না হলে বারবার বাংলাদেশে বা আফগানিস্তানে বা পাকিস্তানে যে ধরনের সামরিক অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান, গণতান্ত্রিক যে পরিমণ্ডল, সেটাকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, সেরকম একটা পরিস্থিতির মধ্যে আমরাও পড়বো। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যা যা করণীয়, উদার মানসিকতার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কখনোই এই বিষয়টিকে ভুলে গেলে হবে না, আমাদের এখানে সাধারণ জনগণকে ভুললেও হবে না। বাংলাদেশ একটা সত্যি উদ্বেগের কারণ, কারণ বারবার বলেছি এরা আমাদের ভেতরে আছে, আমাদের এই প্রায় 4000 কিলোমিটার সীমান্ত, এবং তারা আমাদের আত্মার আত্মীয়। একসময় দুই বাংলা একসঙ্গে ছিল, আমরা সকলে জানি। একটা চক্রান্ত, সেটা আমি ইতিহাসের দিকে আর যাচ্ছি না, যার ফলে দেশটা ভাগ হয়েছে, যে কারণে হোক না কেন। কিন্তু আমাদের যে আত্মার বন্ধন, আত্মীয়তার বন্ধন, ভাষা, সংস্কৃতি, এগুলোকে তো আমরা নস্যাৎ করতে পারি না, কোনোভাবে তো আমরা কানেক্টেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা যেমন ঠিক, কিন্তু এক পক্ষ বারবার যদি সেটাকে ডিনাই করে, সেক্ষেত্রে কতটা এগিয়ে গিয়ে কতটা লাভবান হওয়া যাবে সেটা খুব চিন্তার বিষয়। মানে খানিকটা এরকম, শরীরের কোনো অংশে পচন ধরলে প্রথমে প্রাথমিকভাবে আমরা তার ট্রিটমেন্ট করি, কিন্তু তারপরে যখন পচনের মাত্রা দেখা যায় জীবন হানি করতে সক্ষম, তখন আমরা সেই অঙ্গটিকেই আমরা প্রত্যাখ্যান করি। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বেশ কিছুদিন ধরেই, মানে বর্তমান শুধু বলবো না, বারংবার সামরিক অভ্যুত্থান, একটা ধর্মনিরপেক্ষ জায়গা থেকে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটি আবার একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, আবার তারপরে উগ্র ধর্ম সেখানে চলে আসা, শুধু মানে একটা ধর্ম নয়, উগ্র ধর্ম এখন যেটা চলছে, একদম উগ্র ধর্ম ভিত্তিক রাষ্ট্রের দিকে যাচ্ছে। ফলে সেখানে বিজ্ঞান থেকে যেন বিচ্যুত হচ্ছে, যেন খানিকটা সেই ব্যাকডেটেড একটা মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়া, পেছনের দিকে যাওয়া, এই জায়গাটাকে যেন কখনোই আবার আমাদের ওই সংস্কৃতির দোহাই দিয়ে যেন আমাদের মধ্যে সেটা প্রবেশ না করতে পারে। এটা ভারতের সতর্ক থাকা উচিত, এবং ভারতবাসী হিসাবে, পশ্চিমবঙ্গের বাসী হিসাবে আমাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত এই বিষয়টিতে। একদম আলোচনার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। উত্তরান্দাকে দিয়ে শেষ করব। উত্তরান্দা, আপনাকে দিয়ে শেষ করছি। আপনার মানে একদম শেষ বার্তাটা যদি দেন আমাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আপনার কি মানে উদ্বেগ। আমার বার্তা একটাই, বাংলাদেশ জনগণের কাছে, এবং বাংলাদেশ যে বর্তমান যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার একটা তৈরি হবে, এখনো যদি হয়নি, আমি বাংলাদেশের সাধারণ আপামর জনসাধারণের কাছে একটাই আমি বলতে গেলে করজোরে একটা আমি অনুরোধ জানাবো, যে দয়া করে আপনারা শান্ত থাকুন, দয়া করে আপনারা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এমন কিছু করবেন না যার ফল মানে একটা মৌলবাদ থেকে কিন্তু আরেকটা মৌলবাদের জন্ম হয়। মানে ওখানে যদি ক্রমাগত হিন্দু বিদ্বেষ তৈরি হয়, তার ফলাফল কিন্তু সেই আমাদের দেশেও কিন্তু সেই রকম পরে মুসলিম বিদ্বেষ তৈরি হবে। মানে একটা জায়গা থেকে হবেই।
মানে এক জায়গা থেকে দেখেই মানুষ শেখে, এই জিনিসটা হচ্ছে। সুতরাং আজকে একবিংশ মানে বলতে গেলে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যদি এইরকম যে ধর্ম নিয়ে যদি একটা ভেদাভেদ, ধর্ম নিয়ে যদি একটা প্রগতিশীলতাকে স্তব্ধ করে দিয়ে সাধারণ মানুষের সম্পদ লুট করে ঐতিহাসিক ভাস্কর্য ভেঙে চুরে ধ্বংস করে এরকম যদি একটা ঘটনা ঘটানো হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা যাবে, এটাই আমার প্রশ্ন। এবং আরো একটা বলতে ভুলে গেছিলাম, কত সাংঘাতিক ঘটনা, নিন্দনীয় ঘটনা। রবীন্দ্রনাথের মূর্তি পোস্ট করেছিলাম, ভাঙচুর হয়েছে বলে আমি আজকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেইখানে বাংলাদেশের একজন ব্যক্তি এসে বলছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমাদের কবিগুরু শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন গানটা। এখন ওনার বক্তব্য হচ্ছে, উনি এমন বক্তব্য রাখলেন যে কেন আমরা ওই গান অবিলম্বে পরিবর্তন করতে হবে, কারণটা কি না, মানে আমাদের অন্য দেশের কবি কেন আমাদের দেশের জাতীয় সঙ্গীতের লিখবেন, মানে ওরা এখন জাতীয় সঙ্গীতটাকেও চেঞ্জ করতে চাইছে। এত সাংঘাতিক মানসিকতা, কি উগ্র একটা বলতে গেলে একটা পৈশাচিক মনোবৃত্তি তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে ওখানকার। না, ওরা যদি সেটাই বলে, তাহলে নজরুলকেও কেন ওরা জাতীয় কবি হিসেবে রাখলো? নজরুলও তো আমাদের পশ্চিমবঙ্গের চুরুলিয়ার, আসানসোলের, বর্ধমানের ছেলে, তো তাকে কেন জাতীয় কবি কেন কেবলমাত্র মুসলিম বলে? মানে এটা মানে বলতে বাধ্য হচ্ছি, মানে বলতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা সেটাই। মানে সবাই বুঝতে পারছে বিষয়টা। নজরুলের কবিতা যদি তারা অনুধাবন করে, যদি পড়ে থাকে, তাহলে যদি তার দর্শন চেতনা একটু যদি নিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই জায়গায় তাদেরকে আসতে হতো না। আজকে নজরুলকে জাতীয় কবি বলে সম্মান করে, অথচ তার দর্শনটাকে সম্মান করে না, এটা তো সত্যি মানে দুর্ভাগ্যজনক। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কথায় কথা বাড়বে। আর এমনিতেই আমাদের তো সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে গুজব বা এই জাতীয় নিয়ে কোন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা ছড়ানো নিষেধ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও। এবং আমরা সর্বশেষ সম্প্রীতির বার্তায় দেব, দুই বাংলায় মানুষের সম্প্রীতি, সারা বিশ্বে মানুষের সম্প্রীতি, ধর্ম জাতি বিদ্বেষের ঊর্ধ্বে মানবতার জয়গান গাইব, এটাই আমাদের শেষ বার্তা। নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবিত শেষ করছি। নির্মল বালা স্যার, সমীরণ সমৃদ্ধ দেব মহাশয়, উত্তরণ পাঠকদা, সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন, সম্প্রীতি বজায় রাখুন, এবং আমরা এক নতুন আলোর সন্ধানে আমরা এগিয়ে চলি। শুভরাত্রি। সকলকে নমস্কার। শুভরাত্রি সবাইকে।